গত সোমবার মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। সম্প্রতি মিরপুর পল্লবী থানা বিএনপির নেতা কিবরিয়াকে প্রকাশ্যে হত্যা করা হয়। এই বিএনপি নেতাকে কেন এভাবে করা হলো এবং এই চাঞ্চল্য হত্যাকাণ্ডের নেপথ্যে কারা, তা আজকে জানবো মারুফ হায়দার ভাইয়ের কাছ থেকে। সাথে আছি আমি সোহেল মাহমুদ। জি মারুফ হায়দার ভাই। ধন্যবাদ সোহেল আপনাকে, আপনার মাধ্যমে নতুন সময় সকলকে। আমরা সময় বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের বিষয় হচ্ছে পল্লবীতে বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক কিবরিয়াকে এলোপাথারি গুলি করে কিলিং মিশনে হয়েছে। এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো। কিবরিয়া একজন পোর খাওয়া রাজনীতিবিদ। সে পল্লবীতে সে একদম ছাত্রদল থেকে শুরু করে যুবদল পর্যায়ে, মানে সে একজন সৎ এবং নির্ভীক সাহসী একজন রাজনীতিবিদ। তাকে করা হয়েছে দুটি কারণে। প্রথম, আপনারা জানেন যে কিবরিয়ার সাথে স্থানীয় ওখানে একজন নামধারী বা কিছু গ্রুপদের সাথে তার সম্পর্ক ছিল, তারা একটি ঘটনার সাথে জড়িত। আর মূল হচ্ছে পল্লবীর 16 আসনের বিএনপি থেকে মনোনীত হয়েছেন জনাব আমিনুল হক। ওনার করা নির্দেশ আছে, সেটা হচ্ছে যে পল্লবীতে তথাপি 16 আসনে কোনো মাদক বিক্রয় ক্রয় সেবন করা নিষিদ্ধ। এতে তার স্টেট বলা আছে, যদি কেউ কোথাও খবর পান যে মাদক বিক্রি হচ্ছে তাহলে তাকে একটা নাম্বার দিয়েছেন, এই নাম্বারে যোগাযোগ করে জানানোর জন্য। তো সেই মোতাবেকই চলতেছিল কার্যক্রম। তো যেহেতু পল্লবী থানার যুবদলের সাধারণ সম্পাদক হচ্ছেন কিবরিয়া, তো তার কেন্দ্র থেকে যেহেতু তার নির্দেশনায় চলে আসছে, সেই জন্য সে ওই এলাকায় যতগুলি মাদক স্পট ছিল এবং মাদক কারবারি ছিল তাদেরকে নিষিদ্ধ করেছিল যে আপনারা এগুলি করতে পারবেন না, স্টপ হয়ে যান, এগুলি আমাদের 16 আসনে চলবে না। যেহেতু আমাদের 16 আসনের কর্ণধার, তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যেগুলি বন্ধ করতে হবে। তো এই হচ্ছে মূল সূত্রপাত। তো এটা যখন তাদেরকে বন্ধ করার হুমকি দেয়, তখন ওখান থেকে যারা এই মাদক কারবারিদের কাছ থেকে যারা সুবিধা ভোগ করতেছিল, যারা মাসোয়ারা পেত, তারা এটাকে বিশৃঙ্খলা মনে করত, তারা এটাকে ঠেট মনে করে তারা কিবরিয়াকে করার ছক আঁকে। তাহলে কি বলতে যাচ্ছেন যে এই যে বিএনপি নেতা কিবরিয়া, উনি যে আমিনুল হক তার যে নেতা, তার নির্দেশনা মতো সে হচ্ছে যে স্থানীয়ভাবে সেইগুলো নিষিদ্ধের প্রতি সে কার্যক্রম চালাচ্ছিল, যার কারণে হচ্ছে তার বিরোধী যে দল আছে তারা তার উপরে চড়াও হয় না। তারপরে এরপর দেখুন, মনে করতেছিল যে কিবরিয়া একটি তাদের জন্য একটি ভয়ঙ্কর রূপ হতে পারে, কারণ কিবরিয়া তো এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হ্যাঁ, তো সেই হত্যাকারীদের মনে হয়েছিল যে কিবরিয়া একটি আধিপত্য বিস্তারের কোনো কাজ করতেছে কিনা। হ্যাঁ, আধিপত্য বিস্তারের অংশ হচ্ছে যেহেতু হত্যাকারীরা তারা একটি সন্ত্রাসী গ্রুপের তারা সম্পৃক্ত, তারা জড়িত, তারা চাইতেছিল যে তাদের সন্ত্রাসী গ্রুপটাই পুরো নিয়ন্ত্রণ করবে টোটাল পল্লবী এলাকাটা। কিন্তু যেহেতু ঠেড হয়ে দাঁড়িয়েছে কিবরিয়া, এই জন্য কিবরিয়াকে ঠিক এইভাবেই তাকে হত্যা করা হলো। তাকে করলো কিবরিয়ার বন্ধুর একটি হার্ডওয়্যারের দোকান ছিল, ওখানে তাকে করা হয়েছে। কিবরিয়া ওখানেই অবস্থান করতেছিল। তো ওই শুধু ক্লিন মিশনের 6 জন না, আরো লোক ছিল, তারা কিবরিয়ার অবস্থান শনাক্ত করেছে। শোনা যায় যে যারা তারা হচ্ছে কিছুক্ষণ আগে থেকেই ওই দোকানের সামনে 6টা বাইকে করে কিছুক্ষণ আগে থেকেই অবস্থান করছিল। না, তারা বাইকগুলি দূরে রেখে এসেছিল, তারা অটোযোগে তারা পালিয়ে গিয়েছে। তারা হেলমেট পরিহিত ছিল এবং তারা কিবরিয়াকে যখন করবে তখন কিবরিয়া দৌড়িয়ে সেই হার্ডওয়্যারের দোকানে আশ্রয় নেওয়ার জন্য এসেছে এবং তার বন্ধুকে বলতে থাকে তুমি শাটার নামিয়ে দাও, কিন্তু শাটার নামানোর সুযোগ তারা দেয়নি। তারা 2-3 পাশ থেকে এলোপাথারি গুলি করে, তারা 10 রাউন্ড গুলি করে এবং গুলি করে তারা নিশ্চিত করে তারা পায়ে হেঁটে দৌড়িয়ে বিভিন্ন গলির ভিতরে পালিয়ে যায় এবং দূরে তাদের মোটরসাইকেল রাখা ছিল। তো এর মধ্যে যাকে জনতা ধরে ফেলে তার নাম হচ্ছে জনি। জনিও ঠিক একটি অটোরিকশার উপরে উঠে অটোরিকশাকে যেতে বলে চালাও, কিন্তু অটোরিকশাওয়ালা তার চার্জ কম থাকার কারণে সে বলতেছিল বা সে চালাতে পারতেছিল না। তখন উত্তেজিত হয়ে জনি অটোরিকশার পায়ে গুলি করে এবং সেই অটোরিকশা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এরপর জনগণ বা জনতা জনিকে ধরে ফেলায়। প্রথম আসামি জনতার হাতে ধরা খায় জনি। এরপর এই ঘটনাগুলি যখন ঘটলো, তারপর চারপাশ থেকে মিরপুর পল্লবীর পুরান থানা রোডে মনে হয় যে 5ই আগস্টের মতো শত শত লোক, হাজার হাজার লোক কোথা থেকে সবাই জড়ো হয়ে এসে প্রতিবাদ জানালো। কারণ পল্লবী হচ্ছে এখন খুনিদের অভয়ারণ্য।
5ই আগস্টের পর থেকে পল্লবীতে প্রায় একাধিক কাণ্ড হয়েছে, যার কোনো সুরাহা আমাদের প্রশাসন বা আমাদের কেউ করতে পারেনি। এগুলিকে বিভিন্ন ধরনের আখ্যায়িত করে তারা কিন্তু এই পর্যায়ক্রমে হত্যাগুলি তারা করেই যাচ্ছে। এর প্রতিবাদ পাওয়ার জন্য জনতা, হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে এবং কিবরিয়াকে তারা যে ভালোবাসে সেটার একটি বহিঃপ্রকাশ সেদিন ঘটিয়েছে। দেখুন, কিবরিয়ার জানা যায় হাজার হাজার লোক হয়েছে মিরপুরে। আমার দেখার মতে মিরপুরে এত বড় জানাজা আমি আর কখনো হতে দেখিনি। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে এসে কিবরিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে। তো বলা যায় যে হচ্ছে যে হত্যাকাণ্ডের শিকার হলো যে বিএনপি নেতা কিবরিয়া, উনি খুব জনপ্রিয় লোক ছিল পল্লবী এলাকার মধ্যে। তার যে কাণ্ড, আপনার বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারি যে মাদক স্পটের যে আধিপত্য বিস্তার, এটা নিয়েই তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো মারুফ ভাই, আমরা গণমাধ্যমের বরাতে এই কাণ্ডের পেছনে 4 স্টার গ্রুপের একটা প্রভাব, সেটার কথা শুনতে পাচ্ছি। এই 4 স্টার গ্রুপের ব্যাপারটা কি? দেখুন, আমরা দেখতে পাই যে বিএনপির ছাত্রদল, যুবদল বা অন্যান্য দলেরা তারা নাকি চাঁদাবাজি করে। কিন্তু দেখুন, এটা আসলে যে ফুটপাতে যে দোকানপাট হয় সেখান থেকে তো চাঁদা ঠিকই হয়। সেই চাঁদাটা কারা নেয় জানেন? এই চাঁদাটা আসলে বিএনপির যে ছাত্রদল, যুবদল যাদের নাম মেনশন করে বলা হয় তারা কিন্তু পায় খণ্ডিত অংশ। মূল টাকাটা চলে যাচ্ছে এই সন্ত্রাসী পকেটে। যার কারণ হচ্ছে, আপনি যে ফরেস্টার সম্বন্ধে জানতে চাইলেন, ফরেস্টার হচ্ছে মিরপুরে টোটাল 3টা সংসদীয় আসন এলাকায় পুরাটা নিয়ন্ত্রণ করতেছে এই ফরেস্টার সন্ত্রাসী গ্রুপ। এরা হচ্ছেন আপনি বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন নিউজ পোর্টালে বা নিউজে দেখতে, তাদের নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, তবে অনেকে ভয়ে লিখতে পারতেছে না। সেটা হচ্ছে, ফরেস্টার হচ্ছে 4টা গ্রুপ। এর হচ্ছে প্রথম হচ্ছে মোক্তার হচ্ছে 7 নম্বর থেকে তার তৈরি, মিরপুর 7 নম্বর তার বাসাবাড়ি। এখান থেকে শুরু করে 11-12 তার নিয়ন্ত্রণে, মিরপুর 6-2 এগুলি তার নিয়ন্ত্রণে। এরপর হচ্ছে শাহাদাত হচ্ছে মিরপুর 1 নম্বর, কল্যাণপুর, গাবতলী, পাইকপাড়া, আনসার ক্যাম্প এবং টোটাল মিরপুরের যেই 2 নম্বর, 6 নম্বর, এই টোটাল এরিয়াটা শাহাদাতের নিয়ন্ত্রণে। এরপর হচ্ছে আপনার ইব্রাহিম খলিল হচ্ছে ভাসান ট্যাগ 14 নম্বর এবং আপনার কি বলে ক্যান্টনমেন্ট সহ আপনার 13 নম্বর, এই টোটাল এরিয়াটা ইব্রাহিম খলিলের নিয়ন্ত্রণে। এবং সর্বশেষ আমরা যে আজকে কিবরিয়ার হত্যাকাণ্ড হয়েছে, এই জন্য আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মামুনের নাম। এই মামুন হচ্ছে, মামুনের ইতিহাস হচ্ছে, মামুন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। সে আপনার পূর্বে আরো 10-15 বছর আগের কথা, 15 বছর আগের কথা। সেটা হচ্ছে, সেখানে একটি ঘটনা ঘটেছিল, যেই ঘটনায় সে বিএনপি রাজনীতি তখন করতো। পল্লবী থানা সে ঘেরাও করেছিল তার দলবল বা তার নেতাকর্মীদের নিয়ে। এরপর সে মামুন আলোচিত হয়ে পুরা বাংলাদেশের পত্রিকায় চলে আসে। এরপর থেকেই মামুনকে যখন আওয়ামী লীগ সরকার তাকে ধরার জন্য খুব অস্থির হয়ে যায়, তখন সে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দেয়। এরপর তার নামের উপরে তারা কিছু এলাকা ছেড়ে পেলে বা তার আত্মীয় স্বজন কিছুরা এই সন্ত্রাসী কার্যকলাপ চালায়। এরপর মামুনের নাম বিস্তার এমনি প্রকাশ হতে থাকে। কিন্তু মামুন মূলত বিএনপি সংগঠনের সাথে জড়িত ছিল এবং প্রথমে কিন্তু সে সন্ত্রাসী ছিল না। এরপর দেখুন, তো মামুনের এরিয়া হচ্ছে মিরপুর 10, 11, 12, পল্লবী, কালশি, টোটাল এরিয়াটা। তো এখন এই 4 জনকে নিয়ে হচ্ছে ফরেস্টার। এই 4 জন এরা কিন্তু আসলে সন্ত্রাসী তো এমনি হয় না। তো এরা প্রথমে কিন্তু আসলে ওরকম বড় মাপের সন্ত্রাসী হয় না। তাদের 2-1টা ঘটনা এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ঠিক তাদের এরকম 2-1টা ঘটনা ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল হতে হতে যখন পাবলিক ভয় পায়, তাদের দুঃসাহসিক কিছু কার্যক্রমের ফলশ্রুতি হিসাবে এইসব জিনিসগুলি বহিঃপ্রকাশ হয়, তখন তাদেরকে সবাই বড় মাপের সন্ত্রাসী হয়। বসির আহমেদ সেও যুবলীগের সভাপতি ক্যান্ডিডেট ছিল। তখন বসির আহমেদকে গুলি করে, এলো পাথারি গুলি করে শাহাদাত। এরপর শাহাদাতের কার্যক্রম বিস্তার হয়। এরপর সে ইন্ডিয়া এবং পরে সুইডেন, ফ্রান্স, মালয়েশিয়া এই এলাকায় সন্ত্রাসীরা পাড়ি জমান করে। আপনি জানেন যে সম্প্রতি বছরখানেক আগে আমরা কিলার আব্বাসের নামে একটু নিউজ করেছিলাম। উনি ভালো হতে চাচ্ছে। তো সব সন্ত্রাসী চায় ভালো হতে, কিন্তু তাদের যে অনুসারীরা রয়েছে তারা তাদেরকে ভালো হতে দেয় না। তারা সন্ত্রাসীরা যদি ভালো হয়েও যায়, কিন্তু তাদের যে অনুসারীরা আছে তারা কিন্তু কার্যক্রমগুলি চালিয়ে নেয়, আর তখন তারা ভালো হতে পারে না। আর ভালো হইলেও তাদেরকে পুলিশ খারাপ নজরে দেখে। তারপর তারা কিন্তু মূলত নিজেরা হত্যা করে না, তাদের লোকজন কিন্তু হত্যাগুলি করে। কিন্তু যারা হত্যায়িত হয়, যাদের পরিবার নিহত হয়, তারা কিন্তু তাদেরকে সারা জীবন ঘৃণাই করে। হ্যাঁ, এটা হচ্ছে মূল ব্যাপার। আর দেখুন, এই সন্ত্রাসীদের কিন্তু আসলে সন্ত্রাসী বানাচ্ছে আমাদের
স্থানীয় যে লোকজন রয়েছে, স্থানীয় যে ছেলেরা রয়েছে, তারাই কিন্তু তাদের বাস্তবায়ন কার্যক্রমগুলি তারা বাস্তবিত করতেছে। দেখুন, সন্ত্রাসী কিন্তু এসে সরাসরি গুলি করে না, সন্ত্রাসী কিন্তু সরাসরি এসে কাউকে ঠেট করে না, তাকে চাঁদাবাজি নিচ্ছে না, কিন্তু করতেছে কিন্তু আমাদের যারা লোকাল রয়েছে তারাই কিন্তু করতেছে, কিন্তু তাদের নির্দেশনা দিচ্ছে সন্ত্রাসের বিদেশ থেকে। তো সেই হিসেবে আমাদেরকে আমি এটা বলতে পারি যে পূর্বের সরকার কিন্তু সন্ত্রাসীগুলিকে দমিয়ে রেখেছিল, এটা কিন্তু একটা বাস্তব ভালো কাজ করেছে। সে সন্ত্রাসী দমিয়ে রেখেছে, কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু এই কার্যক্রমগুলো করেছিল। তবে এটাই সত্য কথা, রাজনীতি করে কিন্তু সন্ত্রাসী করলে সে অনেকদিন টিকতে পারে, আর সরাসরি সন্ত্রাসী কথা যে নাম দেয় সে কিন্তু সে ডাইরেক্ট সন্ত্রাসী না হলে সে আর আগাতে পারে না। মানে শেল্টার, পেছনের যে শেল্টার সেটা থাকে না, এর কারণে তারা হচ্ছে যে প্রভাব বিস্তার করতে পারে না, বা তাদের সন্ত্রাসী কার্যক্রম এগিয়ে নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা মানে হচ্ছে যে ঢাকার যে এই যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে এবং এই যে রাজনীতির সাথে যারা জড়িত এবং রাজনীতির সাথে যারা জড়িত অর্থাৎ যারা নেতা, তাদের যে হত্যাকাণ্ড, এটার পেছনে আমরা মানে দেখতে পারি বা শুনতে পারি বা গণমাধ্যমে আলোচনা হয়, সেটা হচ্ছে যে পদের মানে পদপদবি নিয়ে আর কি, পদপদবি নিয়ে, অর্থাৎ তাদের যে পদ থাকে সেই পদের স্থলাভিষিক্ত হওয়ার কারণে বা হওয়ার জন্য এই হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে। দেখুন, একটা কথা আছে, আগুন নিয়ে খেললে হাত পুড়বেই। দেখুন, এই রাজনীতি কিছু কিছু লোক আছে, এরা অপরাজনীতি করে, এরা কিন্তু জনতার কাতারে যায় না, জনতার ঘরের পেটের খবর, ভাতের খবর, হাড়ির খবর নেয় না। এরা তখন এই সন্ত্রাসী লোকজন দিয়ে তারা তখন রাজনীতিতে আসে এবং তাদেরকে ব্যবহার করে তারা কিন্তু রাজনীতি নেতা হয়ে যায়। এরপর তারা কিন্তু ওই সন্ত্রাসী যে যাদের লালন পালন করে তাদেরকে আর দমানো যায় না, তখন তাদের হাতে খুন হতে হয়। তো এই যে কিবরিয়া হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যে আসামিদেরকে ধরার ব্যাপারে আপডেট কি? এই হত্যাকাণ্ডের বিষয়ে আমাদেরকে ব্রিফিং করেছেন র্যাবের লেফটেন্যান্ট কর্নেল মাহবুল আলম। তিনি তার এই দুজন আসামিকে ধরেছে এবং তাদের নাম প্রকাশ করেছে। তো দেখুন, টোটাল হত্যাকাণ্ডের ঘটনা যদি আমরা খতিয়ে দেখতে যাই, তাহলে কিন্তু সেই রাজনীতি সেই মাদকই চলে আসে। বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত মাদক না সরবে ততদিন পর্যন্ত এই বিভিন্ন ধরনের নাম সর্বোচ্চ সন্ত্রাসী বা নামে সন্ত্রাসী, বেনামে সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী তারা কিন্তু তৈরি হবেই। কারণ তারা মূলত এই মাদক নিয়ন্ত্রণ করতে গেলেই তারা সন্ত্রাসিত্ব তাদের হতেই হয়, কারণ তাদের অস্ত্র নিয়ে মাদক নিয়ন্ত্রণ করার জন্য অন্য প্রতিপক্ষকে তাদেরকে তারপর মানে ক্ষমতা ক্ষমতা বিস্তার করে দেখাতেই হয়। তাই সেই জন্য নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে সন্ত্রাসী রূপে তাদেরকে হতেই হয়, বা মাদক নিয়ন্ত্রণ করার জন্য, মাদক বেচাকেনার জন্য কিন্তু সন্ত্রাসী গ্রুপকে লালন পালন করতে হয়। আবার এই যে আমাদের অপরাজনীতিবিদরা রয়েছেন, তারা কিন্তু তারা জনগণের ম্যান্ডেট পেয়ে তারা কিন্তু ওই জনগণের অভিভাবক হয়ে তারা কিন্তু ওই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছেন, মাদকের মাসোয়ারা নিচ্ছেন, মাদককে নিয়ন্ত্রণ করছেন। এটাই কিন্তু আমাদের সমাজে চলছে। হত্যাকাণ্ডের পেছনে তার পরিবারের পক্ষ থেকে প্রতিক্রিয়া কি, এবং তার যে রাজনৈতিক সংগঠন আছে বিএনপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের পেছনের প্রতিক্রিয়া কি? দেখুন, কিবরিয়া সাহেব কিন্তু একজন প্রপার রাজনীতিবিদ। তো তার জন্য তার যে সংগঠন যুবদল, তারা কিন্তু সারা রাত ছিল। তারা যুবদলের যে কেন্দ্রীয় নেতাগুলি রয়েছেন ঢাকা শহরের বা উত্তর দক্ষিণের, তারা কিন্তু তাকে মেডিকেলে গিয়েছেন, দেখেছেন, তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং তারা তাদের যে নেতাকর্মী সবাইকে আগলিয়ে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, স্টেপ বাই স্টেপ ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। তো দর্শক, এই ছিল পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আপডেট নিয়ে আমরা আবারও আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।